চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন। নেপোলিয়ন হিল। বিচার শক্তি। সেই ব্যক্তি যে থমাস এডিসনের অংশীদার হওয়ার কথা ভেবেছিল। বিচার বস্তু আছে তা অস্বীকার করা যায় না, এবং তা খুবই শক্তিশালী বস্তু, বিশেষ করে যখন তার দ্বারা উদ্দেশ্যের স্পষ্টতা, একাগ্রতা এবং তার থেকে ধনসম্পত্তি ও ভৌতিক জিনিসের প্রাপ্তির অদম্য ইচ্ছা প্রকাশিত হয়। প্রায় ৩০ বছর আগে এডউইন সি বার্ন এই সত্য খুঁজে বার করেছিলেন যে মানুষ সত্যিই বিচার শক্তির দ্বারা ধনী হতে পারে। তিনি একেবারেই এই সত্যি উপলব্ধি করতে পারেননি। মহান এডিসনের ব্যবসার পার্টনার হওয়ার জন্য অদম্য ইচ্ছা জাগ্রত হলে ধীরে ধীরে তিনি এই সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। বার্নসের এই অদম্য ইচ্ছার একটা বিশেষত্ব ছিল, তা হলো তিনি খুবই স্পষ্ট ছিলেন। তিনি তার জন্য এডিসনের সাথে কাজ করতে চাননি। তার এই ইচ্ছা কিভাবে বাস্তবায়িত হয়ে উঠেছিল তা ধ্যানপূর্বক লক্ষ্য করতে হবে। তবেই আপনি যে ১৩ রকম সিদ্ধান্তের দ্বারা সে ধনী হয়ে উঠেছিল তা বুঝতে পারবেন। যখন তার মনে ইচ্ছা জেগেছিল তখন তা ফলপ্রসূ করার মতো অবস্থা তার ছিল না। তার সামনে ছিল দুটো বিরাট সমস্যা। না, তিনি এডিসনকে জানতেন, নিউ জার্সি থেকে অরেঞ্জ যাওয়ার ট্রেন ভাড়াও তার কাছে ছিল না। এইরকম সমস্যা থাকলে বেশিরভাগ লোকই হতাশ হয়ে পড়ত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শ্রী বার্নসের ইচ্ছা কোনো সাধারণ ইচ্ছা ছিল না। তিনি এতটাই দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন যে মালগাড়িতে চেপে তিনি অরেঞ্জ পৌঁছেছিলেন। সেখানে গিয়ে তিনি শ্রী এডিসনের গবেষণাগারে গিয়ে পৌঁছান এবং নিজের বক্তব্য জানান। এই মহান অন্বেষক ওখানে এসেছেন তার সাথে ব্যবসা করার জন্য। বহু বাদে তাদের এই প্রথম সাক্ষাৎকারের কথা বলতে গিয়ে এডিসন বলেছিলেন, আমার সামনে একটা অতি সাধারণ বিধ্বস্ত লোক দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে মুখে এক অদম্য সংকল্পের ছায়া ছিল। দৃঢ়তার সাথে সে তার বক্তব্য সম্পূর্ণ করেছিল। মানুষ সম্পর্কে বহু বছর ধরে আমার যে অভিজ্ঞতা তার জোরে বুঝতে পেরেছিলাম যে কোনো মানুষ যখন ইচ্ছা পূরণের জন্য ভবিষ্যতের পরোয়া করে না, সে অবশ্যই সফল হয়। তার সংকল্প দেখেই আমি তাকে সুযোগ দিই। পরবর্তী ঘটনার থেকে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে আমি কোনো ভুল করিনি। সে সময় বনস্পতি স্বরূপ এডিসন সেই যুবক বার্নকে কি বলেছিল তার কোনো মূল্য নেই, তার মনে কি ছিল সেটাই আসল কথা। এটা ছিল এডিসনের নিজস্ব দৃষ্টিভঙ্গি। এই সুযোগ প্রদানের পিছনে রাষ্ট্রের রূপ বা বেশভূষা ততটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি যতটা গুরুত্বপূর্ণ ছিল তার মনের বিচার বিবেচনা। যে পাঠক আমার এই কথাটা বুঝতে পারেনি তার এই সম্পূর্ণ বই পড়ার কোনো প্রয়োজনই নেই। প্রথম ইন্টারভিউয়ের পরে যে বার্নস এডিসন অংশীদার হয়ে উঠেছিল তা নয়, সে শুধুমাত্র এডিসনের বেতনভোগী কর্মচারী হওয়ার সুযোগ পেয়েছিল। এডিসনের মতে সেই কাজও খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বার্নসের কাছে তা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই কাজের মাধ্যমেই বার্নস নিজের যোগ্যতা দেখানোর ও অংশীদার হয়ে ওঠার সুযোগ পেয়েছিল। বেশ কয়েক মাস কেটে গিয়েছিল, এমন বিশেষ কিছুই ঘটেনি যার দ্বারা বার্নসের মনে হতে পারত যে সে তার লক্ষ্যের খুব কাছাকাছি, কিন্তু তার মনে একটা কোনো খাঁচা ছিল। এডিসনের অংশীদার হওয়ার ইচ্ছা তার মনে আরও তীব্রতর হয়ে উঠেছিল। মনোবৈজ্ঞানিকদের মতে যখন কোনো মানুষ কোনো জিনিস পাওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি থাকে তখনই তা তার সামনে মূর্ত রূপে প্রকট হয়ে যায়। বার্নস শুধুমাত্র যে অংশীদার হওয়ার জন্যই প্রস্তুত ছিল তা নয়, তার সংকল্প এটাই ছিল যে সে ততক্ষণ প্রস্তুত থাকতে পারবে যতক্ষণ না সে তার বাঞ্ছিত লক্ষ্য পূরণ করতে পারছে। যে কখনোই নিজেকে বলেনি, আরে ছাড়, আমার মনে হচ্ছে এইসব ছেড়ে আমাকে সেলসম্যানের চাকরি করতে হবে, বরং যে নিজেকে বলতো, আমি এডিসনের অংশীদার হতে এসেছি, অবশ্যই তা হব, তাতে যদি সারা জীবন অপেক্ষা করতে হয় তাই করব। সত্যি এটাই ছিল তার মনের ইচ্ছা। মানুষের জীবনের উদ্দেশ্য যদি সম্পূর্ণ স্পষ্ট হয় তবে তার জীবন গাথাই বদলে যায়। যদি সেই উদ্দেশ্য পূরণের জন্য নিজের মধ্যে একটা পাগলামির জন্ম নেয় তবে তা পূরণ হবেই। হয়তো তার মনের অবস্থা সম্পর্কে বার্নস তখন সম্পূর্ণরূপে ওয়াকিবহাল ছিল না ঠিকই, কিন্তু তার একাগ্রতা, উদ্দেশ্যের স্পষ্টতা এবং দুর্দমনীয় ইচ্ছা সেই সমস্ত বিরোধ পরিষ্কার করে দিতে
সফল হয়েছিল, যা কখনো তাকে আক্রান্ত করত। কিন্তু যে রূপ কিন্তু যে রূপে সুযোগ এসেছিল তা বার্নস কখনো আশাও করতে পারেনি। সে কখনোই সেভাবে ভাবেনি। কথাই বলে, সুযোগ সর্বদা লুকিয়ে এবং দুর্ভাগ্যের নিশানা উড়িয়ে আসে। দেখে মনে হবে তা পরাজয়ের প্রতীক, কিন্তু হয় সম্পূর্ণ বিপরীত। হয়তো এই কারণেই লোকে তাকে চিনে উঠতে পারে না। সেই সময় দপ্তরের কাজের জন্য একটা নতুন মেশিন আবিষ্কারের কাজ সম্পূর্ণ করেছিলেন, যা এই সময় এডিসন ডিক্টরিং মেশিন, এখন এডিফোন রূপে পরিচিত ছিল। এডিসনের সেলসম্যান এই মেশিনের ব্যাপারে খুব বেশি উৎসাহ প্রকাশ করেনি। সে ভেবেছিল এই মেশিন বিক্রি করতে পায়ের ঘাম মাথায় ফেলতে হবে। বার্নসের মধ্যেই নিজের সুযোগ খুঁজে পেয়েছিল, যা এই মেশিনের রূপে বার্নসের হাতে এসে ধরা দিয়েছিল। এই মেশিনের ব্যাপারেই আবিষ্কারক এডিসন ও বার্নস ছাড়া কেউ তেমন আশ্বস্ত ছিল না। বার্নসের মনে হয়েছিল এই এডিসনের এই ডিক্টরিং মেশিন বিক্রি করতে পারবে। সে এডিসনকে তা জানায় এবং সুযোগ পায়। সে যে শুধু মেশিন বিক্রি করেছিল তাই নয়, এতটাই সফলতা অর্জন করেছিল যে এডিসন বার্নসকে সারা দেশে তার বিতরণ ও বিপণন করতে বলেন। সেই থেকেই এই ব্যবসায়িক বন্ধন দৃঢ় হতে শুরু করেছিল। এডিসন দ্বারা সৃষ্ট ও বার্নস দ্বারা বিক্রিত মেশিন, এখান থেকেই এই দুই ব্যবসায়ীর সন্ধির সূত্রপাত, যা ৩০ বছরেরও বেশি টিকেছিল। এর মাধ্যমে বার্নস যে শুধু প্রচুর অর্থ রোজগার করেছিল তাই নয়, বরং এর দ্বারা একটা অতীব গুরুত্বপূর্ণ কথা প্রমাণ হয়ে যায়। চিন্তা করলেই ধনী হওয়া যায়। বার্নসের এই ইচ্ছা তাকে কত অর্থ প্রদান করেছিল তার পরিণাম জানা একটু সমস্যাজনক, কিন্তু ২০-৩০ লক্ষ ডলারের কম নয়। কিন্তু এর থেকেও বড় যে জিনিসটা অতি স্পষ্ট রূপে প্রতীয়মান হয়ে ওঠে তা হলো, যদি সঠিক সিদ্ধান্তের প্রয়োগ করা যায় তবে স্পষ্ট কামনা অদম্য ইচ্ছা হয়ে মূর্ত রূপে প্রকট হতে পারে। বার্নস শুধুমাত্র মহান এডিসনের সাথে কাজ করার ইচ্ছা প্রকট করেছিল আর কোটিপতি হয়ে উঠেছিল। তার কাছে প্রথম দিকে সম্পূর্ণ করেই ছাড়বো এমন একটা ইচ্ছা আর দৃঢ় প্রতিজ্ঞা ছাড়া আর কী বা ছিল। প্রথম দিকে তার কাছে প্রচুর অর্থ, অনেক শিক্ষাগত যোগ্যতা বা কোনো অভাব কিছুই ছিল না, কিন্তু তার মধ্যে ছিল এগিয়ে যাওয়ার একাগ্রতা, নিজের প্রতি বিশ্বাস ছিল এবং জয়ী হয়ে ওঠার জন্য ছিল প্রবল ইচ্ছা। এই তিনটি মহান অস্ত্রের সাহায্যেই সে পৃথিবীর সবচেয়ে মহান আবিষ্কারকের সাথে যুক্ত হতে পেরেছিল। এখন আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীনতা করব এবং সেই ব্যক্তির কথা জানব যার ভেতরে অদম্য ইচ্ছা ছিল, কিন্তু তা সত্ত্বেও সব জলে চলে যায়, কারণ সে তার বাঞ্ছিত লক্ষ্যের থেকে ৩ পা পিছনেই থেকে যায়। সোনার থেকে ৩ ফুট দূরে একটা অস্থায়ী পরাজয়ের সম্মুখীনতা করে ফেললেই মানুষ যুদ্ধক্ষেত্রে ত্যাগ করে পালিয়ে যায়। এটা অসফলতার খুব সাধারণ কারণ। প্রত্যেকটা মানুষ কখনো না কখনো এই ভুল তো করেই ফেলে। যখন চতুর্দিকে সোনা অন্বেষণের কাজ চলছিল, তখন আর ইউ ডার্বি পশ্চিমের দিকে ধেয়ে গেছিল, যেমন করে ধনী হওয়ার জন্য। সে জানতো না যে পৃথিবীর থেকে কয়েক গুণ বেশি সোনা মানুষের মস্তিষ্ক খনন করে পাওয়া সম্ভব। সে কোদাল নিয়ে নিজের ভাঁজ পরীক্ষা করতে শুরু করেছিল। প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, কিন্তু সোনার প্রতি তার পিপাসাও ছিল দুর্দমনীয়। ১ সপ্তাহ ধরে পরিশ্রম করার পর এই চমৎকার ধাতুর সামান্যতম আকর্ষিক সে পেয়েছিল। তার এমন একটা মেশিনের প্রয়োজন ছিল যার দ্বারা সে এই আকরিকের উপরিভাগ পর্যন্ত পৌঁছাতে পারে। সে নিজের খনন কার্য ছেড়ে দিয়ে নিজের বাড়ি উইলিয়ামবর্গ, মেরিল্যান্ডে চলে যায় এবং সেখানে গিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের বলে যে খনি পেয়ে গেছে, শুধু তা খোঁড়ার জন্য মেশিনের প্রয়োজন। এই লোকেরা প্রয়োজনীয় মেশিনের জন্য অর্থ একত্রিত করে এবং তা সেখানে পাঠিয়ে দেয়। তখন ডার্বির আঙ্কেল তাকে নিয়ে পুনরায় খনিতে ফিরে আসে। তারপর এই প্রথমে প্রাপ্ত আকরিকটি গবেষণার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে রিপোর্টে আসছে যে এই খনি কোনো রাগের সবচেয়ে সমৃদ্ধ খনি। এক আত্মা এমন খনি আরও পাওয়া গেলে মেশিনের সমস্ত ঋণ শোধ হয়ে যাবে, তারপর খনন করলে লাভ আসতে শুরু করবে। ড্রিলিং মেশিন যত নিচে যেতে শুরু করে, তার কাকার আশা তত বৃদ্ধি পেতে থাকে। হঠাৎ করে মাটির মধ্যে থেকে সোনার গুঁড়ো আসা বন্ধ হয়ে যায়
তাদের স্বপ্ন ভেঙে যায়। তারা বহু খোঁড়াখুড়ি করার সত্ত্বেও সোনা চোখেই পড়েনি। শেষ পর্যন্ত তারা ঠিক করে যে যথেষ্ট হয়েছে, আর নয়, এবার বাড়ি ফিরে যাওয়াই শ্রেয়। কয়েকশো ডলারে এই মেশিন বিক্রি করে তারা ট্রেনে চেপে বাড়ি ফিরে আসে। সাধারণত খুব মামুলি ব্যক্তিরাই মেশিন কিনে থাকে, আর এই ধরনের মামুলি ব্যক্তিরা মূর্খই হয়। কিন্তু সে মূর্খ ছিল না। সে মাইলিং ইঞ্জিনিয়ার ডেকে কিছু গণনা করায়। এই ইঞ্জিনিয়ার বলেছিল যে গত পরিকল্পনা অসফল হওয়ার কারণ হলো আগের মালিকের খনন কার্য সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তার গণনার থেকে জানা গিয়েছিল যে ডার্বি আর তার কাকা যদি আর মাত্র 3 ফুট খনন করত, তবে তারা প্রচুর সোনার অধিকারী হতে পারত। এই সোনায় এই ব্যক্তি প্রচুর পরিমাণে পেয়ে যায়। সে তা লক্ষাধিক ডলারে বিক্রি করে, কারণ সে সঠিক বিশেষজ্ঞের মতামত নিয়েছিল। মেশিন কেনার বেশিরভাগ টাকাটা দিয়েছিল আর ইউ ডার্বি। তখন সে ছিল যুবক। বাকি অর্থ দিয়েছিল আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা, কারণ তারা তাকে ভরসা করত। বহুদিন বাদে ডার্বিও নিজের শক্তিতে বহু অর্থ উপার্জন করেছিল। যখন সে বুঝেছিল যে কিভাবে তীব্র ইচ্ছার দ্বারা সোনা পাওয়া সম্ভব। জীবন বীমার ব্যবসায় নামার পর তার সেই জ্ঞান হয়। ধীরে ধীরে সে তার সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছিল। এক বিরাট সোনার খনি প্রাপ্তির থেকে মাত্র 3 ফুট দূরেই এসেছিল। এই সত্য তার মনে কাটার মতন বিধত, কিন্তু সেই অভিজ্ঞতা তাকে প্রকৃত শিক্ষা দিয়েছিল। এটা ঠিক যে আমি সোনার থেকে মাত্র 3 ফুট পিছনেই দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু জীবন বীমার ক্ষেত্রে যে যতই মানা করুন না কেন, আমি তাকে বীমা বিক্রি করেই ছাড়ব। আজ ডার্বি সেই 50 লোকের মধ্যে একজন যারা বছরে কমপক্ষে 10 লক্ষ ডলারের বীমা বিক্রি করে। সে তার বোকামির থেকে শিক্ষা গ্রহণ করে ডাটা রাখতে শিখে গেছে। যে কোনো বড় সফলতার আগে এই ধরনের অস্থায়ী অসফলতা তো আসেই। যখনই মানুষের উপর পরাজয়ের ভূত চেপে বসে, তখনই তার প্রথম পদক্ষেপ হয় পালাও। বেশিরভাগ লোক এমনটাই করে। খুবই সফল 500-রও বেশি ব্যক্তি আমাকে বলেছে যে অসফলতার পরেই বহু বড় বড় সফলতা পাওয়া যায়। অসফলতা তো একটা ছলনা, যা সফল লোকেদের অসফলতার ভয় দেখিয়ে মজা পায়।